প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল উলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেটি মনোযোগ সহকারে দেখবে। পাঠে যাওয়ার আগে এখানে কিছু চিত্র আছে, সেগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো এবং এ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ল্যাপটপ ব্যবহারকারী মুখোশ পরা অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছি একজন কম্পিউটার ব্যবহারকারী যাকে হয়রানি করা হচ্ছে, এরকম একটি চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা করা হচ্ছে। এ থেকে আমরা ধারণা করতে পারি আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সাইবার অপরাধ। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাইবার অপরাধ কি তা বলতে পারবে, কিভাবে সাইবার অপরাধ সংগঠিত হয় তা বর্ণনা করতে পারবে, সাইবার অপরাধ থেকে মুক্ত থাকার গুরুত্ব অনুধাবন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন জেনে নেব সাইবার কি। সাইবার হচ্ছে অনলাইন ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম, যা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমের পেজ, ব্লগ অথবা কোনো ওয়েব পেজের মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে এবং তথ্য আদান প্রদান করে থাকে। তো মূলত এটি হচ্ছে সাইবার। যারা অনলাইন ব্যবহারকারী আছেন, বিভিন্ন ওয়েব পেজ ব্যবহার করেন, এই সমষ্টিগত যে ব্যবহারকারীরা আছেন সবাইকে একত্রে যে প্ল্যাটফর্মে দাঁড় করানো হয় সেটিকেই বলা হয় সাইবার। সাইবার অপরাধ: যখন অনলাইন ব্যবহারকারীদের কোনো ব্যক্তি অথবা সমন্বিত গ্রুপের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, রাষ্ট্র অথবা আন্তর্জাতিক ওয়েবসাইটে তথ্য অধিকার আইন বহির্ভূত কোনো কার্যকলাপ সংগঠিত হয় তাকে সাইবার অপরাধ বলা হয়। প্রচলিত কিছু সাইবার অপরাধ। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অপরাধ হচ্ছে বেআইনি কোনো কার্যকলাপ যা আমাদের সামাজিক, রাষ্ট্রীয় অথবা ধর্মীয় নীতি বিরোধী কোনো কাজ যদি কেউ করে তখন আমরা সেটিকে অপরাধ হিসাবে গণ্য করি। তো প্রচলিত কিছু সাইবার অপরাধ হলো স্প্যাম মেসেজ, প্রতারণা, আপত্তিকর তথ্য প্রকাশ, হুমকি প্রদর্শন, সাইবার যুদ্ধ ইত্যাদি। স্প্যামটা কি? স্প্যাম হলো যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল, যেগুলো প্রতি মুহূর্তে ইমেল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে। স্প্যামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবার অনেক সময় ও সম্পদের অপচয় হচ্ছে। প্রতারণা: সাইবার অপরাধের একটা বড় অংশ হলো প্রতারণা। ভুল পরিচয় এবং তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করা হয়। এটি আসলে সবচেয়ে বেশি সংগঠিত হয়। এই প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই দেখা গেছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে ইমেইলে চলে আসে যে আপনার 100,000 পাউন্ড এইরকম মেসেজ আসে যে আপনি লটারিতে জিতেছেন, অথবা অনেক সময় বিকাশ নাম্বার যেটি আছে একটি নাম্বার দিয়ে কল দিয়ে বলা হবে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। অনলাইন ভিত্তিক বিভিন্ন যে কার্যক্রম যেগুলো আছে প্রতারণা, সেগুলো
সংগঠিত হয়ে থাকে এবং প্রতিনিয়তই সেটি সংগঠিত হচ্ছে। তো এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। আপত্তিকর তথ্য প্রকাশ। অনেক সময় ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল তথ্য কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয়। ওয়েবসাইট এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের বিষয়বস্তু বিভিন্ন কারণে অরুচিকর, অশ্লীল বা আক্রমণাত্মক হতে পারে। কিছু ক্ষেত্রে এই যোগাযোগ আইনি হতে পারে, আবার দেশ-কাল জাতিভেদে এই যোগাযোগ বেআইনিও হতে পারে। এটা একটি স্পর্শকাতর বিষয়, যেখানে আদালত বিভিন্ন দলের মধ্যে তাদের শক্তিশালী বিশ্বাসের মধ্যে মধ্যস্থতায় জড়িত হতে পারে। বর্তমানে ইন্টারনেটে অশ্লীল ছবি, ভিডিও হ্রাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। হুমকি প্রদর্শন। সাধারণভাবে সাইবার সন্ত্রাসবাদকে সাইবার স্পেস বা কম্পিউটার সম্পদ ব্যবহারের মাধ্যমে সংগঠিত অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন, ইন্টারনেটে একটি সহজ অপপ্রচার যে ছুটির সময় বোমা হামলা হবে, এটাকে সাইবার সন্ত্রাস হিসাবে বিবেচনা করা হয়। হ্যাকিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠিত দল কর্তৃক কোনো ব্যক্তি বা পরিবারকে ভীতি বা শক্তি প্রদর্শন, হুমকি প্রদান, তথ্য ছিনতাই প্রভৃতি সাইবার সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত। সাইবার যুদ্ধ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ডিওডি উল্লেখ করেছে যে বেশ কিছু সাম্প্রতিক ঘটনার কারণে ভূ-কৌশলগত গুরুত্ব বিবেচনায় সাইবার স্পেস একটি জাতীয় পর্যায়ের উদ্বেগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2007 সালে এস্তোনিয়ার পরিকাঠামোতে রাশিয়ান হ্যাকার দ্বারা হামলা এর অন্তর্ভুক্ত। 2008 আগস্টে রাশিয়া আবার জর্জিয়া দেশের বিরুদ্ধে একটি সমন্বিত ও সুসংগত কথিত সাইবার আক্রমণ চালায়। বইয়ের বিষয় এই যে এ ধরনের আক্রমণ ভবিষ্যতে জাতি-রাষ্ট্রের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, সাইবার স্পেসে ধারণা বদলে দিতে পারে এবং যুদ্ধ পরিস্থিতির উদ্ভব ঘটাতে পারে। আমরা সকলেই অবগত আছি 2018 সালে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অনলাইন ব্যবহারকারীরা বাংলাদেশে সাইবার যুদ্ধ আক্রমণ করেছিল। তো বাংলাদেশের যারা সফটওয়্যার প্রোগ্রামাররা আছেন, তারা বিষয়টি বুঝতে পেরে দ্রুতই প্রতিহত করেছেন এবং এক পর্যায়ে মিয়ানমার বাংলাদেশের যারা প্রোগ্রামাররা আছেন তাদের কাছে নত্য স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। তারপরে সেই যুদ্ধটি থেমেছিল। তো এই বিষয়টি আসলে বর্তমানে যখন দেখা যায় দুটি দেশের মধ্যে মতানৈক্য বা কোনো বিরোধের উদ্ভব হয়, তখন এই সাইবার যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই কারণে আমাদের দেশকে, বিশেষ করে আমাদের সবাইকে, সরকারকে সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে আরো বেশি দক্ষ জনবল রাখতে হবে। সাইবার অপরাধ সংগঠনের কারণ। বিভিন্ন কারণে সাইবার অপরাধ সংগঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাষ্ট্রীয় কারণ, আন্তর্জাতিক কারণ ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ব্যক্তিগত কারণটা কি। ব্যক্তিগতভাবে একে অপরের সাথে বিরোধ বা মনোমালিন্য হলে তখন প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপত্তিকর অথবা মিথ্যা তথ্য প্রচার করার মাধ্যমে যে সাইবার অপরাধ সংগঠিত হয় তা হলো ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণে সাইবার অপরাধ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে সংগঠিত হয়, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। ধর্মীয় কারণ। আজকাল ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে সহজে প্রচার এবং প্রসারের জন্য সামাজিক যোগাযোগের সাইটসমূহ ব্যবহার করা হয়। ধর্মীয় সঠিক অথবা মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে
নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের অনুসারীরা নিজেদের মধ্যে অথবা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে যুক্তিতর্ক দিয়ে এক ধরনের মনোমালিন্য শুরু হয়। অনেক সময় অত্যাচার, নিপীড়নের তথ্য বিভিন্ন অনলাইন ভিত্তিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর এই ধরনের সাইবার যুদ্ধ শুরু হয়। সাইবার যুদ্ধ তীব্রতর হলে তা স্থানীয় জনগণের মাঝে বাস্তবে ছড়িয়ে পড়ে। আমরা আসলে এই যে অনলাইন ব্যবহারের মাধ্যমে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ করে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, বাস্তবিক যদি সংগঠিত হয় তাও আমরা জানতে পারি, অথবা অনেক সময় এই অপরাধটি সংগঠিত হয়নি, ভুয়া একটি খবর এভাবেই সংগঠিত হয়। আবার যে ব্যক্তি এই খবরটি প্রচার করতেছে সেটি তার আসলে ধ্যান ধারণার উপরই নির্ভর করে যে সেটি কতটুকু সত্য হতে পারে। তো এই ধরনের প্রচারগুলো দেখে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এই যুদ্ধটি দেখা যায় অনেক সময় বাস্তবে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কারণ। রাজনৈতিক প্রায় প্রতিটি সংগঠনের নিজস্ব ওয়েব পেজ, ব্লগ ইত্যাদি থাকে। এদের মধ্যে যখন ভিন্ন মতাদর্শের রাজনীতিকরা যুক্তিতর্ক দেওয়া শুরু করে তখন সাইবার যুদ্ধ হয়। অর্থনৈতিক কারণ। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য হ্যাকাররা মূলত বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো ওয়েব পেজ হ্যাক করে এবং ক্ষতি সাধন করে। যেমন 4 ফেব্রুয়ারি 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $81 মিলিয়ন বা প্রায় 63,24,91,609 টাকা ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে গচ্ছিত ছিল। ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশে অ্যাকাউন্ট থেকে চুরি হওয়া $100 মিলিয়ন ফিলিপাইনে জুয়া বাজারে পাওয়া গেছে। এ অর্থ পাচার ফিলিপাইনের ইতিহাসে সর্ববৃহৎ অর্থ পাচার ঘটনা। ফেডারেল রিজার্ভ ব্যাংক $870 মিলিয়ন লেনদেন অবরোধ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির মাধ্যমে কিভাবে নিখুঁতভাবে হাজার হাজার কোটি টাকা আমাদের জনগণের সম্পদ সেটি অসাধু কিছু কর্মকর্তার সমন্বয়ে বিদেশে পাচার হয়ে গেছে। এই তথ্যটা আসলে প্রযুক্তি ব্যবহারের কারণে চলে আসছে জনগণের সামনে, নয়তো এর আগে হয়তো এমন ঘটনা ঘটেছে যেগুলো আমরা কেউ খবরও জানতে পারিনি। সামাজিক কারণ। সামাজিক বিভিন্ন ইস্যু এখন অনলাইনে সম্প্রচার হওয়ার কারণে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপত্তিকর অথবা হয়রানিমূলক বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যা সাইবার অপরাধ হিসাবে গণ্য করা হয়। বিভিন্ন কারণ যেগুলো আছে সেগুলো এখন অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে দিয়ে দিলে তাড়াতাড়ি সেটি প্রচার হয়ে যায় এবং এই প্রচারের কারণেই কিন্তু সবাই জানতে পারে এবং এই মাধ্যমে এখন অনলাইন ভিত্তিক মাধ্যমগুলোতে বিভিন্ন ঘটনাগুলো চলে আসছে। রাষ্ট্রীয় কারণ। রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে কোনো দেশের সাথে দ্বন্দ্ব দেখা দিলে তখন এক দেশের হ্যাকাররা অন্য দেশের রাষ্ট্রীয় ওয়েবসাইট হ্যাক করে ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়। মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশের সামরিক ওয়েব পেজ হ্যাক করার চেষ্টা করেছিল এবং তা দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ সাথে সাথে প্রতিহত করেন এবং সাইবার যুদ্ধ শুরু করেন। মিয়ানমারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর এই যুদ্ধ শেষ হয়েছিল। আন্তর্জাতিক কারণ। আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে যখন কোনো বিরোধ, উত্তেজনা, উৎকণ্ঠা বিরাজ করে তখন হ্যাকাররা এর সুযোগ নিয়ে সাইবার অপরাধে লিপ্ত হয়। সাইবার অপরাধ থেকে মুক্ত থাকার উপায়। এতক্ষণ আমরা সাইবার অপরাধগুলো কি কি কারণে এটি সংগঠিত হতে পারে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। এখন এটি থেকে উত্তরণের উপায় কি?
সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কাজ করছে টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স টিম এবং পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সিটিটিসি নজর রাখছে সব ধরনের সাইবার অপরাধের উপর। এরপরও প্রতিনিয়ত হ্যাকিংয়ের শিকার হচ্ছে নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট। ডিফেমেশন, পর্নোগ্রাফি, হেট স্পিচ, অনলাইন প্রতারণা ও অনলাইন ব্যাংক জালিয়াতি চলছেই। ব্যক্তিগতভাবেও লাখ লাখ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ইউনিটটি কাজ করছে। বর্তমানে ইউনিটির সক্ষমতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষ ও দেশকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছে। গত এক বছরে 321টি অভিযোগের মধ্যে সাইবার অপরাধে 99 জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। বাকি অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। এছাড়াও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা, শাস্তির বিধান, আইন প্রণয়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ সাইবার অপরাধ পাঠ বিষয়ে যে আলোচনা করলাম তোমরা তোমাদের এই পাঠ্য বইয়ের আলোকে এবং আমি যে বিষয়গুলো আলোচনা করেছি তোমাদের পাঠ্য বইয়ের বাহিরেও অনেক কিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এই সাইবার অপরাধ নিয়ে বলতে গেলে আরো অনেক বিষয় আছে। আমি আশা করি এইগুলো আমি যে যতটুকু বলেছি ততটুকু যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো, দেখে থাকো এবং তোমাদের ব্যক্তি জীবনে সেটি প্রয়োগ করে থাকো, তাহলে তোমাদের বাস্তব জীবনে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে সেটি বিরাট একটি ভূমিকা পালন করবে। তো বাড়ির কাজ, তোমাদের সাইবার অপরাধ কি 1 নম্বর প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাইবার অপরাধ কিভাবে সংগঠিত হয় এবং এ থেকে পরিত্রাণের উপায়সমূহ লিখো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্ন দুইটি ভালোভাবে শিখে নিবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।